আপনাদের সামনে একবার কুইক রিক্যাপ দিয়ে দিই। রিক্যাপটা এরকম যে ভারত এখনো পর্যন্ত 3টি পদক পেয়েছে, এখনো পর্যন্ত 3টি পদকই ব্রোঞ্জ, এবং 3টি পদকের পিছনে এখনো পর্যন্ত 3টি পদকই কিন্তু শুটিং থেকে এসছে, যার মধ্যে দুটি এনে দিয়েছেন মনু ভাকের, এবং একটি এসছে স্বপ্নিলের হাত ধরে। আমরা যদি এই পদকের ব্যাপারটা বাদ দিয়ে দিই, তারপরে আমি আপনাদের বেশ কিছু আপডেট দেব, যে তা হচ্ছে অলিম্পিক্সে ফাইনালের লড়াইতে নামবে রবিবার নামছেন লক্ষ্য সেন, যিনি ব্যাডমিন্টনে নামবেন। একই অলিম্পিক্সে তৃতীয় পদক হাতছাড়া করেছেন মনু, কারণ মনু কিন্তু আরো একটি ইতিহাস তৈরি করতে পারতেন। ইতিমধ্যেই তিনি ইতিহাস তৈরি করে ফেলেছেন, কারণ স্বাধীনতার পর একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে তিনি কিন্তু একই অলিম্পিক্সে 2টি পদক এনেছেন। গতবার পদক সংখ্যা ছিল আমাদের কাছে, মানে ভারতীয় অ্যাথলিটদের জন্য মোট ছিল 7টি, যার মধ্যে একটি মাত্র ছিল সোনা নীরজ চোপড়ার হাত ধরে, 2টি ছিল রূপো, এবং বাকি 4টে ছিল ব্রোঞ্জ। কিন্তু এবার এখনো পর্যন্ত যাদের উপর মানে মূল ফোকাস ছিল, সেই ফোকাসটা হয়তো আজকে আমাদের অনেকটাই সরে গেছে, কারণ তারা কিন্তু ইতিমধ্যেই পদকের লড়াই থেকে ছিটকে গেছেন, তারা অলিম্পিক্স থেকে ছিটকে গেছেন। এবং এই গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আজকে। একদিকে আমি সরাসরি পরিচয় করে নেবো তাদের সঙ্গে, এবং তারপর আমরা আমাদের আলোচনায় আজকে ঢুকবো। আমাদের সঙ্গে ঠিক পাশেই রয়েছেন মন্টু দেবনাথ, প্রাক্তন জিমন্যাস্ট এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ আমাদের সঙ্গে রয়েছে। মন্টুবাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন জিমন্যাস্ট বলরাম শীল। বলরাম বাবু, আপনাকেও স্বাগত নিউজ ভ্যানগার্ডে। আমরা আলোচনায় ঢুকবো এবং বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। ফোনেও আমাদের সঙ্গে কিছু অতিথি জয়েন করবেন, কিন্তু সবার আগে আমি মন্টুবাবু আপনার কাছে আসতে চাইবো যে এই বছর এই প্যারিস অলিম্পিক্সে যেটা হচ্ছে এখনো পর্যন্ত ভারত যেভাবে পারফর্ম করেছে, কি মনে হচ্ছে, আপনি কতটা আশা দেখতে পাচ্ছেন যে গত বছর টোকিও অলিম্পিক্সে, গত বছর বলা যায় না, গতবার টোকিও অলিম্পিক্সে ভারত 7টি পদক পেয়েছিল, কিন্তু এখনো সেটা 3-এ আটকে রয়েছে ভারতের জন্য। আপনি কি আশা দেখতে পাচ্ছেন সেটা টপকানোর? আমি যতটুকু মনে হচ্ছে আশা আছে, কারণ শুধু একটাই আমাদেরকে আশ্চর্য করেছে, যেটা শুধু পিভি সিন্ধু, তাকে বাদ দিলে আমাদের তো এখনো রয়ে গেছে। যদিও বেশ কয়েকজন চলে গেছে, যেটা আমরা এক্সপেক্ট করিনি, বাট আমাদের এখনো আশা করি আগের গতবারের অলিম্পিক থেকে এইবারে আমরা করবই, কারণ যে ধরনের প্রিপারেশন নিয়েছে সেটা দেখে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, এবারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব ভালো সুযোগ সুবিধা যেটা প্রয়োজন সেটাই দিয়েছে। সেই সুবাদে আর কিছু স্কিলও আমি দেখেছি। অনেক সময় মনে হয় এটা কোনো সাইকোলজিক্যাল ম্যাটার, তারা হঠাৎ করে, যেমন কালকে আমি দেখছিলাম ওই অঙ্কিতার অঙ্কিতা বাকার আর্চারি, সে 10ই মারছিল, মাঝে মধ্যে দেখলে একেবারে 8-এ চলে গেছে। সেটা আমরা সাধারণত এটা অনেক সময় হঠাৎ করে সাইকোলজিক্যাল ম্যাটার হয়ে ওঠে, কিন্তু যেভাবে তারা ট্রেনিং করে স্কিল যেখানে নিয়ে এসেছে, সেখান থেকে একটা আশা করতে পারি আমরা এটা আগের তুলনা থেকে এটা বাড়বো, তো মেডেলটা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। আচ্ছা, তো এখন একেবারে আছে তো বটেই, মানে আগামীকাল বেশ কিছু ম্যাচ রয়েছে ভারতের জন্য ইম্পর্টেন্ট। আমি বলরাম বাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। বলরাম বাবু, আমরা জানি যে আগামীকাল লক্ষ্য সেন ব্যাডমিন্টনে নামছেন, যিনি এখনো পর্যন্ত জাস্ট বলা যায় অ্যামেজিং। যারা এখনো পর্যন্ত তার খেলা দেখেছেন, যেভাবে তিনি স্ম্যাশ করছেন, যেভাবে গোটা বিষয়টি এগিয়েছে, তাতে অনেকেই আশা দেখছেন। এর পাশাপাশি আমরা জানি যে লাভলিনা নামবেন, এবং তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আগামীকালই রয়েছে। এবং কিভাবে দেখছেন, আপনারা দীর্ঘদিন খেলেছেন, যেভাবে ভারত এখনো পর্যন্ত এগিয়েছে, একেবারে সামনে গিয়ে তারপরে হয়তো আমাদের কাছে একটা আশাহতের ব্যাপার, কিন্তু কিভাবে দেখলেন এবারের অলিম্পিকটা ভারতের জার্নি? এখন যে নেক্সট ব্যাডমিন্টনে খেলবে, আমিও দেখেছি, লক্ষ্য সিং দেখেছি, মনে হচ্ছে ওর খুব ডিটারমিনেশন আছে খেলাতে দেখলাম। তবে আমাদের শুভেচ্ছা, শুভকামনা, ও এটাতে সফল হতে পারে।
হকিতে একটা সময় মানে যেটা আপনি মানে হকিতে 1980 সালের লাস্ট সোনা আমরা পেয়েছিলাম, তারপরে হয়তো সোনা পাইনি, কিন্তু পদক কিন্তু আমরা পেয়ে আসছি প্রায় প্রতিবার। গত বছরও ব্রোঞ্জ ছিল। এবং যদি আমরা দেখি যে এখনো পর্যন্ত এই বছর প্যারিস অলিম্পিক্সে ভারত যে কটা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ খেলেছে, 5টার মধ্যে একটাই শুধুমাত্র হারতে হয়েছে বেলজিয়ামের এগেনস্টে। তারা কিন্তু গতবারের সোনাজয়ী, এবং অস্ট্রেলিয়াকে 52 বছর পর হারিয়েছে অলিম্পিক্সে। এটাই আমাদের আশা, আপনি যেটা বলছিলেন এখানে আসা, এইবারে সবাই মানে কয়েকজন চট করে চলে যাচ্ছে, আদারওয়াইজ খেলছে তো। কালকে অস্ট্রেলিয়ার গেমটা দেখলাম, অস্ট্রেলিয়াকে কিভাবে হারালো, খুব ভালো খেলেছে, সেটাই একটা আশা জাগাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই বলা যে আশা করি আমরা ভালো করব। কিন্তু যারা চলে গেল, আপনারা দীর্ঘদিন খেলেছেন, আপনারা দেশের জন্য পদক এনেছেন, কি মনে হয় যে কোথায় সমস্যা হলো শেষ মুহূর্তে এসে? দেখুন, সমস্যাটা হলো কি জানেন, সেখানে হলো যদিও এইবারে একটা ডেফিনিট প্ল্যান নিয়ে লং টার্মে গেছে, আমাদের লং টার্ম প্ল্যান প্রিপারেশন। আপনি এবারে যেমন এর আগে এরা শুরু করেছে জাস্ট এর আগের অলিম্পিকের থেকে তাদেরকে নিয়ে তুলে আনা, আপনার জাস্ট ভালো করেছে ওখান থেকে তুলে আনা। কিন্তু যেটা ফরেন কান্ট্রি, তারা এতটা কান্ট্রি মানে এতটা ডেভেলপমেন্টের পিছনে তারা এবারে গ্রাসরুট লেভেল থেকে সেই 10-12 বছর আগের থেকেই একটা প্লেয়ারের উপরে টার্গেট থাকে। সেখান থেকেই একটা স্কিম বেস ট্রেনিং করিয়ে তুলে নিয়ে আসে, যেটা আমাদের ভারতবর্ষে এখনো চালু হয়ে ওঠেনি। যখন গভর্নমেন্ট এখন বুঝতে পেরে সমস্ত সুবিধা দিচ্ছে, কিন্তু এই এখন যারা আছে তাদেরকে দিচ্ছে, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে তুলে এনে সার্বিক ফ্যাসিলিটি যেটা এখন দিচ্ছে, এই মানে আপনি বলতে চাইছেন যে একটা নামের পর দিচ্ছে বা একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেলে দিচ্ছে, আর দিচ্ছে এই কয়েকটাকেই দিচ্ছে। আমাদের মাসে তুলে আনতে হবে, যেখানে যে পসিবিলিটি আছে সেখানেই স্কিম খুলে সেখানেই একেবারে বলবো গ্রাসরুট লেভেল থেকে তুলে আনা, এবং যে ইকুইপমেন্ট কম্পিটিশন ইউজ হয় সেই ধরনের ইকুইপমেন্ট, সেই ধরনের কোচিং আপনাকে এইগুলি যদি দিয়ে, যেমন প্ল্যান অলিম্পিক প্ল্যান করে 12 বছরের, তো একটা ছেলেকে বা মেয়েকে তুলে আনতে গ্রাসরুট লেভেল বাদ দিলে একটা সার্টেন লেভেলে, যেমন সাব জুনিয়র বা জুনিয়র লেভেল, সে একটা স্কিল অ্যাকোয়ার করেছে, সেই স্কিল থেকে তারা যদি টার্গেটে এনে স্কিমের মধ্যে দিয়ে দেওয়া হয় লং টার্ম বেসিসে, লং টার্ম ডেভেলপমেন্ট স্কিম যেটা, সেটা যদি হয়, এবং সেখানে এখন যেমন অলিম্পিক লেভেলের ইকুইপমেন্ট দিচ্ছে, নীরজের উপরে, নীরজের আগে যেটা শুনেছি প্রায় 100টা আপনার জেভলিনই আছে। এইগুলি যে ফ্যাসিলিটিটা এখন তাকে দিচ্ছে, কিন্তু সে কোত্থেকে গড়ে এসেছে সেখানে দিতে হবে। একদম মানে একদম যখন সে প্লেয়ারটা উঠছে তাকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটার আপনি বলছেন যে অভাব হচ্ছে। আমি তো বলবো সেটা অভাব। এবং তার জন্যই কি আপনার মনে হয় যে পরের দীপা কর্মকার আমরা পেলাম না? আমি আপনাকে বলি, এই যে আপনি ইকুইপমেন্টের, এখন তো ইকুইপমেন্টের যারা এখন করছে তাদের অভাব নাই। আমাদের করলাম এই যেমন আমাদের মেইন সেন্টার আগরতলা সেন্টারেই ফরেন ইকুইপমেন্ট আছে, দীপা যেখানে করছে, কিন্তু আমরা তুলে আনবো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বা আদার ভারতবর্ষের যেখানে মেইন সেন্টার সেখানে ফরেন ইকুইপমেন্টটা থাকে, অন্যখান থেকে যেখান থেকে বাচ্চারা গড়ে উঠছে সেখানে সেই ধরনের নেই সাধারণ ইকুইপমেন্ট। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল তুলে দিই। আমি 82-তে অস্ট্রেলিয়া গেছিলাম কমনওয়েলথ গেমসে, বলরামও গেছিল, সেই স্টুডেন্ট, আমি কোচ হিসেবে ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে গেছি। আমরা 4 দিন আগে পৌঁছে গেছি, 7টা ট্রেনিং সেশন পেয়েছি, মেইন জিমের থেকে সবসময় আলাদা ট্রেনিং, মাঝে মধ্যে মেইন জিমও আছে। আমরা 5টা জিমে গেছি, সেটা স্কুলের জিম, কোনো ক্লাবের জিম। আপনি বিশ্বাস করবেন প্রত্যেকটা জিমে সেই ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টে কমনওয়েলথ গেমসের কম্পিটিশন হচ্ছে প্রত্যেকটা, আমরা এখানে একমাত্র ওই কম্পিটিশন যেখানে হচ্ছে সেই জিমেই আছে। এইটা দিয়ে একটা জিনিস কি জানেন, তারা যে
ট্রেনিং করছে, তারা প্লেয়ার তুলে আনছে, যে সমস্ত সেন্টারকে স্কিমের আন্ডারে নিয়েছে সমস্ত। এবার ত্রিপুরায় জিমনাস্টিক্স আপনার এখন তো একেবারে ঐতিহাসিক, যেটা ভারতবর্ষে যেমন আপনার এই শুটিং এর ইয়ে করলো, মনোভাকে যেটা করলো, সেই ধরনেরই ইতিহাস আমাদের দীপা কর্মকার করেছে। কারণ অলিম্পিকে ভারতবর্ষের থেকে আর কোন রাজ্যের পায়নি, যেটা ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরা সাধারণ। এইখানে যেই মাত্র এখন জিমনাস্টিক্সের উপরে একটা আলাদা আবহাওয়া এসেছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে খুলবে, এবং সেখানে হয়তো আপাতত ফরেন ইকুইপমেন্ট দেবে না, ইন্ডিজিনাস ইকুইপমেন্ট দিয়ে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে অ্যাটলিস্ট সেন্টার 8টা আছে, 8টার মধ্যে যেখানে পসিবিলিটি আছে 4টে খোলো। কিন্তু আপনার কি মনে হয় যে এটা দেওয়ার পরেও যে জিমন্যাস্টিক্স এর প্রতি যে টানটা আসা উচিত, সেটা এখনো পর্যন্ত যারা একেবারে ইয়াং তাদের কাছে আসছে? একটা কথা কি জানেন, এইগুলি বাচ্চাদেরকে মোটিভেট করে আমরা আনবো, তারা আসবে না। এই আমরা বলতে আপনি কাদেরকে মিন করছেন? আমরা যারা এটার সাথে ইনভলভ, আমরা যারা কোচেস আছি, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, যারা স্পোর্টসের সাথে রিলেটেড আছে, যারা আমাদেরকে হেল্প করে, যে কোচরা আছে, তারা ওখানে একটা বাচ্চাকে মোটিভেট করবে। আজকে ত্রিপুরার অ্যাচিভমেন্ট একেবারে ঐতিহাসিক। এখন এটা ফ্ল্যাশ করেছে, আগে 60র দশক থেকে আমরা সমস্ত ভারতবর্ষকে ডোমিনেট করে মেডেল এনেছি। মেডেল কিরকম মেডেল? আমরা একটা কম্পিটিশন, জুনিয়র সিনিয়র, আপনাকে বলি, এটা আপনি জানেন কিনা জানি না, 60র দশকে, 65-66 থেকে শুরু, আমরা যে কোনো কম্পিটিশনে গেছি, স্কুল ন্যাশনাল আর আপনার জুনিয়র, সাব জুনিয়র, জুনিয়র, স্কুল ন্যাশনাল, এই 3টে বিভাগ। পরবর্তী সময় সিনিয়রে গেছে। ওই কম্পিটিশনে, একটা কম্পিটিশনে মেন সেকশনে, বয়েজ সেকশনে 7টা ইন্ডিভিজুয়াল মেডেল থাকে, 6টা ইভেন্ট আর একটা ওভারঅল চ্যাম্পিয়ন, 7টা, 3 চ্যাম্পিয়নের 8টা গোল্ড। তো আমরা 3 চ্যাম্পিয়ন এমনিতে একটা কাউন্ট, আদারওয়াইজ এমনিতে 8টা আমরা ধরি। তো 8টার সাথে 15টা গোল্ড মেডেল। আপনি জানি না বিশ্বাস, এটা ফ্যাক্টই বলছি, আমরা 15টা মেডেল, গোল্ড মেডেলই নিতাম। এবং এই যে জিনিসটা আমরা করতে পেরেছি, আমাদের এখানে ক্রেডিট না আমি বলবো, হ্যাঁ, আমাদের প্রতিভাটা উনি তুলে এনেছেন, যে কোচ আমাদেরকে মোটিভেট করে ওই অ্যাটমসফিয়ারে এনেছেন, আমাদেরকে সেই মোটিভেশন, সেই একটা আলাদা ইগারনেস, এখানে যাবো, এটা করবো, এই যে অ্যাটমসফিয়ারে নিয়ে ওই ভদ্রলোক এনেছে। এনে ওনাকে এক্সপিরিয়েন্স হতে হবে, উনি অভিজ্ঞ হওয়াতে আমাদেরকে সেই ট্রেনিং করেছে, যে ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে বিট করার মতো কোন রাজ্যের ক্ষমতা নেই। আমরা যাব, সমস্ত গোল্ড মেডেল তুলে নিয়ে আসবো। তাহলে এখন কোথায় সমস্যা? আপনি কি বলতে চাইছেন ত্রিপুরা থেকে নেক্সট অ্যাথলিট কারা? মানে যারা খেলছে বা যে কোচিং সেন্টার গুলো রয়েছে, সেগুলো কি শুধুমাত্র ব্যবসায়িক মেন্টালিটি? না, গভর্নমেন্ট চেষ্টা করছে, আমি আপনাকে বলি, ব্যবসায়িক না, এটা তারা চেষ্টা করছে। এখন চেষ্টাটার মধ্যে একেবারে আরো আন্তরিকতার সঙ্গে এক্সপার্ট ভিউজ নিয়ে সঠিক অ্যাকশন প্ল্যানে, সঠিক স্কিমে যেটা হবে, সেই স্কিমটা হয়ে উঠছে না। আমি এটাকেই বলবো। দেখ, আমরা অলিম্পিকের মধ্যে থাকি, এটা আমি বলছি, অলিম্পিকে যেতে হলে ঠিক ওইভাবেই, যেমন এখন ভারতবর্ষ অলিম্পিকে যাবে, মেইন সেন্টার দিল্লি বলুন, পাটিয়ালা বলুন, বা যেখানে, কিন্তু শুধু দিল্লি থেকে তো আর প্রতিভা উঠে আসছে না, উঠে আসে আদার স্টেট থেকে। তাহলে আমি যে স্টেটের পসিবিলিটি আছে, সেই স্টেটেই আমি স্কিম খুলবো, সেখানেই সার্বিক সুবিধা গ্রাসরুট লেভেল থেকে, সেখান থেকে জুনিয়র, সাব জুনিয়র লেভেল থেকে তুলে আনবো। তুলে এনে ওই টার্গেট থাকবে, আমাদের টার্গেট থাকবে, প্রথমে তো ন্যাশনাল থাকবে, তারপরে ডিফারেন্ট এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ওইভাবে প্রত্যেকে তুলে আসছে। সেখানে এক্স্যাক্টলি সেই ইকুইপমেন্ট যাদের এসে গেছে, ইন্টারন্যাশনাল টার্গেট, এখানে টার্গেট থাকে, ছোট বাচ্চাদের ন্যাশনালের টার্গেট থাকে। প্রথম তো থাকে স্টেটের, ডিস্ট্রিক্টের টার্গেট, তারপর থাকে স্টেটের টার্গেট, তারপরে ন্যাশনাল টার্গেটে গিয়ে, ন্যাশনালে যখন সে একটা এস্টাবলিশের একটা পারফরমেন্স এক্সেলেন্সির লেভেলে এসে গেছে, যে ইয়েস, তার
আমি মন্ডুবাবু আপনার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন প্রাক্তন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ অরূপ বৈদ্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। অরূপদা, আমরা জানি যে আগামীকাল লক্ষ্য সেন তার একেবারে তার একটা ফাইনালের লক্ষ্য নিয়ে নামবেন, এবং কি মনে হয় যে কতটা টাফ হতে চলেছে তার জন্য এই ম্যাচটি? দেখুন, কালকের ম্যাচটা যেভাবে লাক্সার খেলেছে, খুব ক্লিন এবং খুব পরিষ্কার খেলা, যেটার মধ্যে কোনো নেগেটিভ ছিল না, যেটার মধ্যে তার অ্যাকুরেসি, যেটা ফিটনেস, তার ফ্লেক্সিবিলিটি, প্রত্যেকটাই 100% বেস্ট ছিল। একটা প্লেয়ার জিততে গেলে, অলিম্পিক্সে যেভাবে ম্যাচ খেলতে গেলে যেটা দরকার, ঠিক সেটা পরিপূর্ণভাবে নিয়েই কালকের ম্যাচটাও খেলেছে বলে বেরোতে পেরেছে। তবে অলিম্পিক্সের মতো জায়গায় প্রত্যেকটা অপোনেন্টই খুব টাফ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে কাপটা বার করেছে সত্যি মানে অবিশ্বাস্য ব্যাপার। আর নেক্সট রাউন্ডে সেমিফাইনালে অ্যাক্টরসের সাথেও খেলা, এবং এইভাবে ও যদি পুরো পজিটিভনেসটা রেখে যেতে পারে এবং জেতার মেন্টালিটি রেখে যেতে পারে, ও কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে ও কিন্তু আর বেশি সময় লাগবে না। একেবারে, কিন্তু এই মুহূর্তে ভারতের জন্য হয়তো একমাত্র আশা ব্যাডমিন্টন থেকে, সেক্ষেত্রে তার উপর কতটা চাপ থাকবে? দেখুন, চাপ ওকে দেখে যেটা একদম টেনশন মুক্ত ব্যাডমিন্টন খেলছে, ওর প্রতি কনফিডেন্স লেভেল দেখে, ওর ওয়ে অফ ওয়াকিং কোর্টের মধ্যে, ওর মুভমেন্ট কোর্টের মধ্যে যেরকম হয়েছে, মনে হচ্ছে যেন ফুল কনফিডেন্স নিয়ে নেমেছি অলিম্পিক্সটার জন্য। আর একটার পর একটা ম্যাচ জিতে ও যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় একটা চাপের ব্যাপার থাকবে, কিন্তু অ্যাক্সেলসন ওর থেকেও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, অবশ্যই করে সেমিফাইনাল ম্যাচ দুজনের মধ্যেই খুব টক্করের ম্যাচ হবে, দুজনই চাইবে ফাইনালে যেতে। খুব একটা যে ইজি হবে তা না, তবে এরকম ভাবে যদি পজিটিভ নেস ও যদি কোর্টের মধ্যে রেখে যেতে পারে, তো লাক্সের কিন্তু জেতার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অরূপদা, যেভাবে এখনো পর্যন্ত খেলেছেন লাক্স, নিঃসন্দেহে একের পর এক প্রতিযোগীকে বিট করেছেন, কিন্তু মানে তার জন্য এই যে একটা পদক আসা, সেটা কি মনে হচ্ছে যে আগামীকালের ম্যাচ যেভাবে তিনি খেলবেন, সেটা ভারতের জন্য, আপনি তো দীর্ঘদিন খেলেছেন, ফিটনেস হিসেবে, কনফিডেন্স হিসেবে, যেটা আপনি বারবারই মেনশন করছেন, যে মানে একেবারে কতটা স্মুথ এবং কতটা যিনি নামছেন সেমিফাইনালের মতো একটা লড়াইয়ে, যেটা একটা ইতিমধ্যেই কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছে, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, একবারই যেটা বলছেন একদমই সত্যি কথা। তবে আমি একটা কথা, ওয়ার্ল্ড নাম্বার 3, ওর কাছে লাস্ট অল ইংল্যান্ডে ও সেমিফাইনালে হেরেছিল যেভাবে, কিন্তু এইবারের ম্যাচে ওকেও তার মানে একটা ওয়ার্ল্ড নাম্বার 3 এগেন্স্টে খেলার একটা প্লেয়ারের যে কনফিডেন্স লেভেলটা যেটা দেখলাম, যেরকম ভাবে খেলে যাচ্ছে, চাপের মুখে হয়তো পড়তেই পারে লাস্টে সেমিফাইনালে, চাপের মুখে হয়তো অবশ্যই করে পড়বে, কিন্তু সেই চাপটাকে কাটিয়ে কিন্তু অলিম্পিক্সে খেলতে হবে, এবং সেই খেলবার যে পরিপূর্ণভাবে যেটা কনফিডেন্স লেভেল, সেটা লাক্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ অরূপদা আপনাকে। অরূপ বৈদ্য, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ, আমাদের সঙ্গে কথা বলছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। একেবারে সেমিফাইনালের লড়াই এবং সেখান থেকে ফাইনালের জন্য কিন্তু ঝাঁপাচ্ছেন অ্যাকচুয়ালি লক্ষ্য সেন, এবং অবশ্যই এটা একটা ইতিমধ্যেই কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছে, রেকর্ড তৈরি হয়েছে লক্ষ্যর জন্য, যিনি কিন্তু ভারতের ব্যাডমিন্টন তারকায় সিঙ্গেলসের ক্ষেত্রে কিন্তু তিনি এই মুহূর্তে ভারতের যেমন মুখ, ঠিক সেরকম ভাবে সেমিফাইনালে তিনি পৌঁছে গেছেন। এটাও কিন্তু একটা ইতিহাস, একটা রেকর্ড বলা যেতে পারে। আমি মন্ডুবাবু আপনার কাছে আরো একবার ফিরবো, বলরামবাবু আপনার কাছেও আসবো, যে এই যে ম্যাচগুলো একের পর এক হচ্ছে, যেটা অরূপদাও একটু আগে বলছিলেন, যে কনফিডেন্স নিয়ে এখনো পর্যন্ত খেলেছেন, আপনারাও একটু আগে বলছিলেন, আমি পুরো ম্যাচ দেখেছি একদম কালকে, ওর একটা খুব ভালো কনফিডেন্স ছিল, এবং দেখেছি তার মধ্যে একটা আলাদা মানে জেতার পুরো ও জিতবে। এবং এই মুহূর্তে ভারতের জন্য একমাত্র ব্যাডমিন্টন মুখ বলা যেতে পারে, একমাত্র ব্যাডমিন্টন মুখ, কারণ পিভি সিন্ধু এখন নেই। পিভি সিন্ধুর ওপর কি আমরা মানে এই যে পিভি সিন্ধু বা লক্ষ্য সেন বা নীরজ চোপড়া, মানে যারা একবার পদক পেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি আমরা বেশি কিছু এক্সপেকটেশন করে ফেলছি? নতুন প্লেয়ার কি আসছে না, কি মনে করছেন? না, বেশি নয়। দেখুন,
যে অলরেডি পদক পেয়েছে হুম তার একটা আলাদা অভিজ্ঞতা কোথায় জানে, হুম সে তার থেকে যে উইন করে গেছে হুম তার ওয়ে অফ প্র্যাকটিস টেকনিক এগুলি দেখে তার নিজের সাথে কম্পেয়ার করে সে তখন এটাকে আরো আপডেটেড ভাবে এটাকে আপডেট করতে পারবে। এটাই তার বড় অ্যাডভান্টেজ। যারা আগে মেডেল পেয়ে এসেছে, কোথায় ধরেন পিভি সিন্ধু গোল্ড তো পাইনি, ব্রোঞ্জ সিলভার পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পাইনি না আমরা, তো দুবার ব্রোঞ্জ পেয়েছে। পেয়ে সে এখানেই তার শিখতে হবে কেন আমি ব্রোঞ্জ পেলাম, কোথায় আমার আর তার মধ্যে ডিফারেন্সটা কোথায়, যার জন্য আমি পারলাম না সে পারলো, সেইটা তাহলে আমি কিভাবে ওভারকাম করব, সেইম অবজার্ভ করবে। আমি বিং কোচ আমি সেটাই দেখি। আমি যখন ওখানে গিয়ে দেখলাম আমার ছেলে ওরা হেরে গেছে, কেন হেরে গেছে, কোথায় কোথায় লেকিং, তার স্কিল লেভেলটা কতটা এতটা হাই এর পেছনে তার ওইখানে কি ফিজিক্যাল অ্যাবিলিটি না টেকনিক্যাল অ্যাবিলিটি না কোথায় আদার প্রবলেম রয়ে গেছে শারীরিক, এগুলি কিন্তু সবকিছুর পরে একটা জিনিস হয়তো থাকে, হয়তো সেই পার্টিকুলার দিনটায় হয়তো ভাগ্য ঠিকঠাক কাজ করে না, সেটা কি আপনি মানেন? না, আমি সেটাকে ভাগ্য বলে, বাট ফার্স্ট আমি দেখব আমার যে স্কিল রিকোয়ার্ড এই লেভেল অলিম্পিকের পারফরমেন্স লেভেল কোথায়, এটা এখন পরিষ্কার। বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বিভিন্ন জায়গায় দেখে নিচ্ছে যে তার লেভেলটা কি আছে, তার ট্যাকটিক্স বা তার টেকনিক, তার ওয়ে অফ প্লেইং কি আছে, সেটা দেখে আমার পারফরমেন্স, যেহেতু আমি ওখানে তার সাথে ফাইট করে আমি সেটাকে অ্যানালাইসিস করব, ভিডিও অ্যানালাইসিস করে সেখানে আমি এটাকে তুলে আনবো। এবং তার জন্য অনেক অনেক হার্ড ট্রেনিং, অনেক অনেক চিন্তা ভাবনা, দুইজনের কোচ প্লাস স্টুডেন্ট, তারা দুজনে মিলে ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে দেখে কোথায় ফল্ট রয়ে গেছে, এই সেটা ট্রেনিং এর মধ্যে এনে টেকনিক্যাল পারফেকশনটা নিয়ে আসবে, এক্সিলেন্সিতে নিয়ে আসবে, আর সেটা যে করতে পারবে সেই উইন করবে। কিন্তু আমরা যদি এবারেরটা দেখি, আমরা যদি গতবারেরটা দেখি, যদি আমি গতবারের পদকের জায়গায় আসি, তাহলে 7খানা পদক ছিল ভারতের জন্য, যার মধ্যে 4টে ছিল ব্রোঞ্জ, 2টো রূপো এবং একটা ছিল হচ্ছে সোনা। এবং যদি আমরা পরের বিষয়টা দেখি যে এবছর যদি আমরা দাঁড়িয়ে 3টেই এখনো পর্যন্ত ব্রোঞ্জ, হয়তো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে, আমি সেখানে ঢুকে যেটা, কিন্তু বিষয়টা হচ্ছে বারবার গতবারও মীরাবাই চানু তিনি শুরু করেছিলেন পদক জয় দিয়ে, একজন মহিলা, এবারও কিন্তু মনু ভাগে শুরু করলেন এবং মনু ভাগের ব্যাক টু ব্যাক 2টো পদক এনে দিয়েছেন। এরপরে আমরা দেখলাম স্বপ্নীলকে দেখলাম, শুধুমাত্র শুটিং এ এবার এটাই আমাদের অ্যাসেস করা, আমরা কোথায় লেকিং, কেন পারবো না, কোথায় লেকিং, এই যে কথাগুলি 117 জন অ্যাথলিট ছিলেন এবার। হ্যাঁ, 117 জন আমাদের আছে এখানে, আমি নিয়ে এসেছিলাম এবারে 117 জন, আমরা 16টা ইভেন্টে পার্টিসিপেট করছি। ডেফিনেটলি তারা টেকনিক্যালি অ্যানালাইসিস করে। আপনার কি মনে হয় না যে মানে অন্য যে দেশগুলো থাকে সেখানে কিন্তু যে এত পদক তারা জেতে, সেটা কি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের জন্য, নাকি তাদের কাছে কিন্তু অনেক বেশি প্লেয়ারও থাকে, অনেক বেশি প্লেয়ার পার্টিসিপেট করে? ওইখানে কম্পিটিশন অনেক বেশি প্লেয়ার থাকে, আর সে যখনই কম্পিটিশনটা বেড়ে যাবে তখন একটা ভয় থাকবে। আর এখন যদি আমি চ্যাম্পিয়ন, আমার ইয়ে করার নেই, আর কেউ নেই আমাকে বিট করার, তো সেই ধরনের লেভেলটা পারফরমেন্স, কারণ আমার উপরে আদার কান্ট্রি, সেই ধরনের লেভেলের সাথেই যদি আমার হয় কম্পিটিশন, এই জন্য ওই ট্রেনিং এর মধ্যে এগুলি নিয়ে আসতে হয়। বড় কম্পিটিশনের আগে কিছু ডুয়েল মিট অর্গানাইজ করতে হয়, এই যে ধরেন যারা এর মধ্যে ভালো কান্ট্রি, ভালো স্টেট, তাদের সাথে যোগাযোগ রেখে তাদের এখানে কম্পিটিশন করে, সেখানে তার সাথে কম্পিটিশন করা, যে তার লেভেলটা আমার লেভেলের মধ্যে তখন এসে যাবে, সেখানে তখন অ্যানালাইসিস করে আমি সেই জায়গায় কিভাবে যাব, আমার এখানে ফিজিক্যাল এবিলিটির ব্যাপারটা রয়ে গেছে, টেকনিক্যালটা কোথায়, আমার টেকনিকে তার টেকনিক আর আমার টেকনিকের মধ্যে ভুলটা রয়ে গেছে, সেটা খুঁজে বের করে সেটা পারফেক্ট করতে হবে। যেমন আমার জিমনাস্টিক্সে কতগুলি গিয়ে টেকনিক্যাল ফল্ট রয়ে গেছে, কতগুলি জায়গায় টেকনিকটা করতে গিয়ে যে স্পিড বা আদার স্ট্রেংথের দরকার, এক্সপ্লোসিভ পাওয়ারটা দরকার, সেটা আছে কিনা, তো এইগুলি যখন অ্যানালাইসিস করব তখনই গিয়ে সেটা আমার রং জিনিসগুলি কারেকশনে আসবে। আপনি গিয়ে দেখেন
আমরা 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 আগে এখানে আমি ইন্ডিয়ান টিমের কোচ প্রায় 7-8 বারই ছিলাম। কমনওয়েলথ, এশিয়ান গেমস, দুটো এশিয়ান গেমসে, দুটো কমনওয়েলথ গেমসে। আমি সিন্স 1980 টু আপনার 94 পর্যন্ত, 96 পর্যন্ত থ্রু আউট দ্য ইয়ার আমি ছিলাম ইন্ডিয়ান টিমের কোচ। ক্যাম্পে সবসময় ছিলাম। তো আপনি তো কোচ ছিলেন, আপনি দীর্ঘ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে ট্রাভেল করেছেন, আপনি খেলেছেন এক সময়, এবং মানে আমি এখানেই আসতে চাইছি যে এই যে আপনি এতগুলো বিষয় বললেন যে এইটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, আজকে অন্যান্য দেশগুলো বা তাদের যে প্লেয়াররা কিভাবে তৈরি হয় সেই পন্থাটা আমাদের দেশে কেন ফলো করা হচ্ছে না? সেখানেও কি কোনো ল্যাকিং রয়েছে? দেখুন, আপনাকে একটা কথা, আমি যখন আমাদের কমনওয়েলথ গেম হয় 2010-এ, আমরা জার্মানি কোচ এনেছি, এরপরে ইউএস এর কোচ এনেছি। সে ট্রেনিং, সে সকালবেলা, যেটা আমরা করি না, আমরা সিম্পলি ট্রেনিং গিয়ে সেটা কন্ডিশনিংটা করাবো, তার প্রয়োজন অনুসারে কন্ডিশনিং করাবো, তারপরে স্কিল ট্রেনিং করাবো। ওই কোচ এসে সে এই কন্ডিশনিং, এই স্কিল ট্রেনিং এর পরে, তারপরে দুবেলা স্কিল ট্রেনিং এর পরে, সন্ধ্যার পরে সারাদিনের ওইটা রেকর্ড হবে, যেটা বিশেষ স্কিলগুলি ট্রেনিং যেটা করো, সেটা ভিডিওতে দেখে অ্যানালাইসিস করছে যে তুমি এই যে স্কিলটা করেছো, এইখানে কোথায় ফল্ট, এক্স্যাক্টলি 10 পয়েন্ট আমি কেন দিতে পারবো না, তোমার মধ্যে ফিজিক্যাল এখানে স্টপ আছে, এটা উইকনেসের জন্য তুমি এটা করতে পারোনি, না তোমার কিসের জন্য করতে পারেনি, লেকিংটা কোন জায়গায়, কোন অ্যাঙ্গেলে দরকার আছে। এই অ্যানালাইসিসগুলি ভিডিওতে করে ও একটা স্টুডেন্টেরও মনে দিয়ে দিচ্ছে, কোচেরও মনে করে দিচ্ছে, কালকে ওইটা নিয়ে আমরা করব। এই যে ট্রেনিংটা আমরা কোনো রাজ্যে গিয়া আলাদা হয় না, একমাত্র ন্যাশনাল ক্যাম্পে হচ্ছে। তা কোথায় সমস্যা, এখানে করা যাচ্ছে না কেন? সেগুলি এইখানেই গভর্নমেন্টের সহযোগিতা চাই। কিন্তু গভর্নমেন্ট তো শুধুমাত্র ফান্ডিং করতে পারে, গভর্নমেন্ট তো এসে কেউ শেখাবে না, এতটুকুই চলবে ফান্ডিং এ। আমরা তো আমাদের রিকোয়ারমেন্টটা ইউ বিং এজ অ্যাডমিনিস্ট্রেটর আপনার কাছে দেবো। আমাদের তো এটাই, আমার এইটাকে করতে গিয়ে এই প্ল্যান প্রোগ্রাম আছে, আমার এই প্ল্যানের মধ্যে এই রিকোয়ারমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট আছে, বা অন্যান্য কোচিং রিকোয়ারমেন্ট যেটা আছে, আমি বললাম যে আপনি এটা দরকার, এখন আপনি আমাকে সেটাকে জোগাড় দেবেন। কিন্তু সেটাই হয়ে উঠছে না। মানে সেটা হয়ে উঠছে না, নাকি যেটা আসছে সেটা যথাযথ নয়? ও হয়তো এখানে কোনো বিতর্কিত বিষয় উঠে আসতে পারে, সেই বিষয়ে আমরা ঢুকতে চাই না আপাতত। কিন্তু আমি জানি যে আপনার কাছে বেশ কিছু ডেটা রয়েছে যেগুলো হয়তো আপনি নোট ডাউন করে এনেছিলেন, আমি সেখানে একটু যেতে চাইবো। এই যে ভারতের যে একের পর এক, একটু আগে আপনি হকির কথা বলছিলেন, একদম আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে হকির কথা বলছিলেন। 1980 সালে আমাদের ভারতের জন্য শেষ সোনা এসেছিল, তারপর এখনো পর্যন্ত সোনা হয়তো আসেনি, কিন্তু পদক এসছে হকিতে। ভারতের অপ্রতিরোধ্য এখনো পর্যন্ত বলা যেতে পারে, কারণ যেভাবে পারফরমেন্স করেছে, হয়তো বেলজিয়ামের কাছে আটকেছে। হ্যাঁ, ওইটা জানি। কালকে অস্ট্রেলিয়ার সাথে সত্যি আমি জানি না, আমার কাছে তো এদের একটা আলাদা অ্যাটিটিউড দেখলাম, আলাদা ওয়ে অফ ট্যাকলিং বা আদার স্কিল ভালো দেখলাম, যেটা আমি এতটা আগে দেখতে পাইনি। এবং সেটা একটা অস্ট্রেলিয়া, সে ডিফেন্ডিং ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন, তো গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন না, গতবার বেলজিয়াম ছিল। তাদেরকে আর কত বছর, 52 বছর পরে 52 বছর পর হারিয়েছে। তারা বরাবরই ভালো স্কিল, সেখানে তাদেরকে এত সুন্দরভাবে হারালো। কিন্তু সেখানেও কিন্তু দেখুন যে দুটো প্লেয়ার স্পেশালি, একজন হচ্ছে অধিনায়ক হরমনপ্রীত সিং, 2 নম্বর হচ্ছে গোলকিপার শ্রীজেশ। এই দুজনের উপর বেশি নির্ভরশীলতা হয়ে যাচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে না? এটা এখন নির্ভর করছে কোচের উপরে। এই ডিস্ট্রিবিউশন, টিম গেম তো, তাকে তার রেসপন্সিবিলিটি অনুযায়ী, তার প্লেস অনুযায়ী তাকে একদম অ্যালার্ট কনসেন্ট্রেশনটা এখানে দিতে হবে, বা তার প্লেস অ্যাডজাস্টমেন্ট, বা যাই যে হকির মধ্যে কি ধরনের টেকনিক, সেটা কোচ করাবে, সেটা নির্ভর করে কোচের উপরে। তো এইগুলি অনেকটা, যেমন আজকাল ভারতবর্ষে কোচেরই অভাব। আমাদের ত্রিপুরায়
কোচের অভাব, যার জন্য আমরা ডিস্ট্রিক্টে কোচিং সেন্টারই খুলতে পারছি না। ডিস্ট্রিক্টের সেন্টারও নেই ঠিক মতো, যেখানে এইখানে অ্যাটলিস্ট আমরা যেহেতু এতটা ডেভেলপমেন্ট, এই ডেভেলপড স্পোর্টসের অন্তত 3-4টে ডিস্ট্রিক্টে ইন্ডিজেনাস ইকুইপমেন্ট, ফুল সেট একটা ইকুইপমেন্ট থাকুক, এনে ওখানে শুরু করা হোক। কিন্তু গভর্নমেন্টও অনেক সময় চেষ্টা করছে, কিন্তু করে উঠতে পারছি না। তো আমি বলবো যে কেন করবো না, এই গেমটা ইতিহাস সৃষ্টি করেছে, সে তার জন্য সেখানে আমরা 4টে ডিস্ট্রিক্টের সেন্টার খুলবো। আমার ইমিডিয়েটলি দরকার, আমি কি দরকার আমি ওখানে দেবো, ওইটা ইমিডিয়েটলি কিনে এটা দরকার, কই এখনো তো হয়ে উঠেনি। তো এইটা ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডেফিনিট পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি হবে, সেই পলিসি ফলো করবে স্টেট গভর্নমেন্ট, যে আমরা কোন কোন ডিসিপ্লিনকে, সব ডিসিপ্লিনের সব সম্ভব হবে না, হিউজ অ্যামাউন্ট, এখন যে ডিসিপ্লিনের পসিবিলিটি আছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পারফরমেন্স পসিবিলিটি, তাদের উপরে তখন একটা পলিসিটা ডেফিনিট নিয়ে আসবে। পলিসি মানে কি জানেন তো, একেবারে গ্রাসরুট লেভেলতে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে, এবং তার এটা এই গেমটাই যেটার উপর আমি পলিসি তৈরি করছি, সেটা কোন স্টেটে ভালো আছে সেখানে আমি এটাকে স্কিমটা লাগু করব, এই কারণে দেখে, এবং যেখানে স্কিম লাগু হবে সেখানে তার বেসিক রিকোয়ারমেন্ট যা থাকবে সব, বেসিকটা তো থাকবেই, পরবর্তী সময় সে যখন আপলিফট হবে তার প্রয়োজন অনুসারে এগুলি দিতে হবে, সেই পলিসি। এবং সেখানে নট অনলি ইকুইপমেন্ট, নট অনলি আপনার আদার ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, কোচ, সবচেয়ে বড় জিনিস হলো কোচের, যেটার অভাব রয়ে গেছে বিভিন্ন স্টেটে। এক একটা গেমের উপরে দেখি, আপনার ব্যাডমিন্টনে কতজন আছে আপনার ট্রেন কোচ, আমরা এখানে যদিও এগুলি অবশ্যই বিতর্কিত বিষয়, সেই বিষয়ে আজকে আমরা এখন অলিম্পিক নিয়ে আলোচনা করি। তবে অলিম্পিকে শুধু আমি এটাই বলবো, এই অলিম্পিকের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা করেছে, যেটা আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমি বলবো আমি ভীষণভাবে আপ্লুত, যে এটাই আমাদের দরকার ছিল আজকে এই ধরনের অলিম্পিকে মেডেল আনা। এবং তার এই করার পরিপ্রেক্ষিতে এখন যে স্কিল বিভিন্ন ডিসিপ্লিনে দেখছি, শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই পজিটিভ অ্যাটিটিউডে থ্রু খেলো ইন্ডিয়া বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছে, অনেক কিছু দিয়েছে, এবং পারফরমেন্সও অনেক ডেভেলপ। এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি ব্যক্তিগত ডেফিনিট, এটা আপনারাও দেখছেন, এই যে মিস্টার বৈদ্য, অরূপ বৈদ্য, আমি চিনি ওকে, সেও এটাই প্রকাশ করেছে। এখন অনেকটা ভালো এসেছে, আজকে লক্ষণ এসেছে সেই ফ্যাসিলিটির জন্য। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমি কৃতজ্ঞ বলবো যে এইভাবে উঠেছে। এখন এইটা প্ল্যান স্কিম আকারে বিভিন্ন স্টেটে ছড়িয়ে আসো, সেটাই আমার আবেদন থাকবে, এবং পারবো, একেবারে আমরা সেটাই সকলে চাইবো, যাতে আগামী দিনে সব আরো অ্যাথলিট উঠে আসুক, এবং আগামী দিনে প্রতিটা রাজ্যের পাশাপাশি দেশেরও নাম উজ্জ্বল করুক আমাদের অ্যাথলিটরা, এবং অলিম্পিক্সে আরো বেশি পদক জয় হোক। এই মুহূর্তে আমরা যে পদকের সংখ্যায় দাঁড়িয়ে রয়েছি তা হলো 3, তবে সবসময় যে পদক দিয়েই সবকিছু হয় তা হয়তো নয়, কিন্তু অ্যাথলিটদের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে সেরাটা দিতে হয়, সেটা যদি তারা দেয়, হয়তো তাতেও আমাদের মন জয় করে নেয়, কারণ খেলায় তো হার জিত লেগেই থাকে, এবং সেখানে হয়তো আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি না। তা আমরা শুধুমাত্র এইটুকুই ভাবি যে আমাদের যে পারফরমেন্স, সেটা যেন আমরা সেরাটা দিতে পারি। যারা এই মুহূর্তে বা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। লক্ষ্য সেন আগামীকাল নামছেন, পাশাপাশি অন্যান্য বেশ কিছু ইভেন্ট রয়েছে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপরে হয়তো নীরাজ চোপড়াও নামতে চলেছেন, সুতরাং নীরাজের থেকে আরো একটি সোনা নিশ্চিতভাবে আমরা চাইবো, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাদের পারফরমেন্স, সেটা যেন তারা তাদের সেরাটা দিতে পারে, এবং তা দিয়েই কিন্তু তারা যেন লড়াইটা যেন কোনো রকম ভাবে আগে থেকেই হেরে না যায়, লড়াই তাদের জমিয়ে রাখতে হবে। এবং আমরা চাইবো যে একেবারে প্রত্যেক ভারতবাসী একসঙ্গে তাদের প্রত্যেকের জন্য প্রে করুক, যাতে যেভাবে তারা পারফরমেন্স করেছে তার ভিত্তিতে যেন তারা পদকটা ছিনিয়ে আনতে পারে। এবং আমাদের যেই আলোচনা বিভিন্ন অতিথিদের নিয়ে প্রতিদিন চলছে, তা আগামী দিনেও চলবে।
এবং আমরা চাইবো যে আপনারাও প্রতিদিন আমাদের সঙ্গে যোগদান করুন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। শুভেচ্ছা জানাবো আর একটা মেসেজ। হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রথমেই তো বিশেষ করে অভিনন্দন জানাবো যারা মেডেল উইনার এবং যারা উডবি মেডেল উইনার, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটাই মেসেজ দেব, তারা প্র্যাকটিসে যে পারফরমেন্স, যে স্কিল, যে লেভেলটা যেটা করেছে তারা যেন সেটাই করে, সেই এখন আর কোনো কিছু এক্সপেরিমেন্টের জায়গা নেই, এক্সপেরিমেন্ট না, পারফরমেন্স অলরেডি অ্যাসেস হয়ে গেছে তার ট্রেনিং পিরিয়ডে। একদম আমরা এটা বলতাম ট্রেনিং হবে কম্পিটিশন, কম্পিটিশন হবে ট্রেনিং। ট্রেনিং তো উইদাউট এনি টেনশন, ট্রেনিং হয় উইদাউট এনি টেনশন এন্ড পারফেক্ট ওয়ে করে, সেটা পারফেক্ট। এবং ট্রেনিংটাকে আমরা তখন বলি ইট ইজ এ কম্পিটিশন। ইয়েস, আমি আজকে অলিম্পিকে করছি, ঠিক সেই ভেবে ট্রেনিং এ যেটা করে পারফেক্ট করে আসে, আমি আশা রাখবো, আমি শুভেচ্ছা রাখবো, সেই পারফরমেন্সটা দিলেই চলবে। এখন আরেকজনে যেমন কেউ 100 মিটারে সে 9.7 করেছে, আমি 8.6 করেছি, আমার এটাই মেডেল। আমি যদি এটা পারফেক্ট করতে পারি সেটাই, কারণ আমি প্র্যাকটিসে যে লেভেলটা করে এসেছি সেই লেভেলটাই আপনি কম্পিটিশনে করুন, এই আশাই, এই শুভেচ্ছাই জানাই, এবং সেটাই আপনার টার্গেট, নট আদার পারফরমেন্স। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে মন্ডুবাবু, বলরামবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটস এর জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।